দীর্ঘ ১৫ বছর ধরে একটি দেশের কোটি কোটি মানুষকে পানির জন্য হাহাকার আর অপেক্ষায় রেখে যে নির্মম রাজনৈতিক খেলা ভারত খেলে আসছিল, তার এক অভাবনীয় এবং চূড়ান্ত সমাপ্তি টেনেছে বাংলাদেশ। গত ৬ মে বেইজিংয়ে অনুষ্ঠিত একটি উচ্চ পর্যায়ের শ্বাসরুদ্ধকর বৈঠকে এমন এক সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যা ভারতের পুরো ভূ রাজনৈতিক সমীকরণকে মুহূর্তের মধ্যে সম্পূর্ণ এলোমেলো করে দিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর মধ্যকার সেই ক্লোজ ডোর বৈঠকে ঢাকা শুধুমাত্র এক চীন নীতির প্রতি নিজেদের অবিচল সমর্থনের কথাই পুনর্ব্যক্ত করেনি, বরং এমন এক মোক্ষম পদক্ষেপ নিয়েছে যা ভারতের অস্তিত্বের মূলে সরাসরি আঘাত হেনেছে। তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের সরাসরি অংশগ্রহণ এবং কারিগরি সহায়তা আনুষ্ঠানিকভাবে তলব করেছে বাংলাদেশ। মোদির সরকার যে তিস্তা সমস্যাটিকে অবহেলা এবং টালবাহানার হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছিল, সেই দীর্ঘদিনের অমীমাংসিত ফাইলের চাবি বাংলাদেশ এখন সরাসরি বেইজিংয়ের হাতে তুলে দিয়েছে। এই একটি মাত্র সিদ্ধান্ত যে দক্ষিণ এশিয়ার মানচিত্রে কী ধরনের ভূমিকম্পন সৃষ্টি করতে যাচ্ছে তা এখনই অনুমান করা যায়। তিস্তা নদী বাংলাদেশের উত্তরাঞ্চলের জন্য কেবল একটি জলের ধারা নয়, এটি ওই অঞ্চলের মানুষের বেঁচে থাকার প্রধান অবলম্বন এবং প্রাণের উৎস। সরকারি পরিসংখ্যান বলছে এই নদীটি বাংলাদেশের মোট আবাদি জমির প্রায় 14% এলাকায় সরাসরি সেচ সুবিধা প্রদান করে। এর পাশাপাশি দেশের 7.3% মানুষের দৈনন্দিন জীবন, কৃষিকাজ এবং অর্থনীতির চাকা আবর্তিত হয় এই নদীর পানি প্রবাহের উপর ভিত্তি করে। কিন্তু বছরের পর বছর ধরে ভারত আন্তর্জাতিক নদী আইনের বিন্দু মাত্র তোয়াক্কা না করে একতরফাভাবে এই নদীর পানি নিয়ন্ত্রণ করে আসছে। শুষ্ক মৌসুমে যখন বাংলাদেশের কৃষকদের পানির সবচেয়ে বেশি প্রয়োজন হয়, তখনই ওই সময়ে ভারত তাদের জল কপাটগুলো পুরোপুরি বন্ধ করে দেয়। এর ফলে ভাটির দেশ বাংলাদেশের বিস্তীর্ণ আবাদি জমি শুকিয়ে চৌচির হয়ে যায়। কৃষকের চোখের সামনে মাইলের পর মাইল বোরো ধান এবং অন্যান্য ফসল পানির অভাবে নিঃশ্বাস ফেলে মারা যায়। আর বর্ষা মৌসুমে যখন অতিরিক্ত পানির চাপ তৈরি হয়, তখন নিজেদের ভূখণ্ড বাঁচাতে ভারত সব গেট খুলে দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে কৃত্রিম ও ভয়াবহ বন্যার সৃষ্টি করে। এই অমানবিক এবং ধ্বংসাত্মক পরিস্থিতি থেকে মুক্তি পেতে ঢাকা দীর্ঘদিন ধরে একটি ন্যায্য পানি বন্টন চুক্তির অপেক্ষায় ছিল, কিন্তু সেই অপেক্ষার প্রতিদান হিসেবে ভারত বরাবরই প্রতারণার আশ্রয় নিয়েছে। ভারতের এই চরম বঞ্চনা এবং কালক্ষেপণের ইতিহাসটি মূলত শুরু হয় 2011 সালে। ওই বছর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের ঢাকা সফরের সময় তিস্তার পানি বন্টন চুক্তির একটি রূপরেখা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। সেই চুক্তিতে উভয় দেশ একমত হয়েছিলেন যে শুষ্ক মৌসুমে তিস্তার পানি 42.5% পাবে ভারত এবং 37.5% পাবে বাংলাদেশ। কিন্তু চুক্তির ঠিক আগ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি জানিয়ে বসেন। তার সরাসরি বক্তব্য ছিল, ভাটিতে কোনোভাবেই পানি দেওয়া যাবে না। ভারতের সংবিধান অনুযায়ী নদীর পানি রাজ্যের বিষয়ে এই অদ্ভুত অজুহাত দেখিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার পুরো চুক্তিটি বাতিল করে দেয় এবং সেই থেকে বিষয়টি পুরোপুরি অকার্যকর অবস্থায় পড়ে থাকে। এরপর 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর পরিস্থিতি পরিবর্তনের একটি ভুয়া আশা তৈরি করা হয়। মোদী সরকার ক্ষমতায় এসেই বারবার সহযোগিতার কথা বলেছে, বিভিন্ন সময়ে কারিগরি দল পাঠানোর আশ্বাস দিয়েছে, কিন্তু 15 বছর পেরিয়ে যাওয়ার পরও বাংলাদেশ নিয়মিত কিছু অন্তঃশাস্য দ্বিপাক্ষিক বৈঠক ছাড়া আর কিছুই দেখতে পায়নি। এমনকি সাম্প্রতিক সময়ে যখন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ক্ষমতা হ্রাস পেয়েছে এবং মোদীর দল বিজেপি সেখানে নিয়ন্ত্রণ লাভ করেছে, তখনও তিস্তা চুক্তি কোনো অগ্রগতি হয়নি। ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী পুরনো রেকর্ড আউড়ে গেছেন এবং দ্বিপাক্ষিক প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিষয়টি এড়িয়ে গেছেন। এই দীর্ঘ টালবাহানা থেকে বাংলাদেশ একটি বিষয় অত্যন্ত পরিষ্কারভাবে বুঝতে পেরেছে, ভারত পানি ভাগাভাগি করার সক্ষমতা রাখলেও তারা মূলত কোনো দিনই তা করতে চায়নি। ভারতের এই সীমাহীন অবহেলা এবং পানি নিয়ে রাজনীতির বিরুদ্ধে বাংলাদেশ এবার সরাসরি বাস্তবমুখী এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। চীন সফরের সময় বাংলাদেশের প্রতিনিধি দল
অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় বেইজিংকে জানিয়ে দিয়েছে ভাটির অঞ্চলের মানুষের জন্য এটি একটি জীবন মরণের বিষয় এবং এই সমস্যা সমাধানের জন্য ঢাকা কোনোভাবেই ভারতের অপেক্ষায় বসে থাকতে রাজি নয়। এই ঘোষণার অন্তর্নিহিত বার্তাটি আন্তর্জাতিক কূটনীতির ময়দানে অত্যন্ত সুদূরপ্রসারী এবং ভারতের জন্য চরম অবমাননাকর। অর্থনৈতিক সক্ষমতা এবং বিশ্বমানের পানি সংরক্ষণ পরিকাঠামো নির্মাণের ক্ষেত্রে চীনের অবস্থান বর্তমানে সবার শীর্ষে। নদী শাসন, ব্রেজিং এবং আধুনিক সেচ প্রকল্প তৈরিতে চীনের দক্ষতা সারা বিশ্বে প্রমাণিত। ভারত যেখানে এক যুগেরও বেশি সময় ধরে কেবল ফাঁকা আশ্বাস দিয়ে গেছে, সেখানে চীন প্রায় $210 বিলিয়ন বিশাল বিনিয়োগ প্রস্তাব নিয়ে সরাসরি মাঠে নামার প্রস্তুতি নিয়েছে। বেইজিংয়ের কাজের ধরন হলো দ্রুত অর্থায়ন করা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে দৃশ্যমান ফলাফল প্রদান করা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে চীন নদীর দুই তীরে লাখ লাখ মানুষের জীবনমান উন্নয়নে যে রূপরেখা প্রণয়ন করেছে, বাংলাদেশ অস্তিত্ব রক্ষার স্বার্থে তার নির্দ্বিধায় গ্রহণ করেছে। বাংলাদেশের এই সিদ্ধান্ত ভারতের জন্য কেবল একটি নদী ব্যবস্থাপনা প্রকল্প হাতছাড়া হওয়া নয়, এটি নয়াদিল্লির জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় অশনি সংকেত। ভৌগোলিক অবস্থানের দিক থেকে তিস্তা নদীর ভাটির এলাকা ভারতের সবচেয়ে স্পর্শকাতর এবং ঝুঁকিপূর্ণ অঞ্চল শিলিগুড়ি করিডোরের অত্যন্ত কাছাকাছি অবস্থিত। সামরিক এবং ভূরাজনৈতিক ভাষায় এই করিডোরটিকে ভারতের চিকেন স্নেক বা মুরগির গলা বলা হয়। এর সবচেয়ে সংকীর্ণ অংশটি 20 কিলোমিটারেরও সামান্য বেশি চওড়া। এই অত্যন্ত সরু এবং সংবেদনশীল পথটি ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের যোগাযোগের একমাত্র স্থল সংযোগ। ভারতের প্রতিরক্ষা ও অখণ্ডতা বজায় রাখার জন্য এই শিলিগুড়ি করিডোরটি তাদের প্রধান লাইফলাইন। এখন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য যদি শত শত চীনা প্রকৌশলী, কারিগর বিশেষজ্ঞ এবং ভারী যন্ত্রপাতি বাংলাদেশের অভ্যন্তরে এই করিডোরের ঠিক নাকের ডগায় অবস্থান নেয়, তবে ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তার জন্য এক ভয়ঙ্কর উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। নয়াদিল্লির প্রতিরক্ষা মহলের দৃষ্টিকোণ থেকে এই এলাকায় চীনের যে কোনো বড় ধরনের অবকাঠামোগত উপস্থিতি মানেই হলো ভারতের গলার ঠিক পাশে বেইজিংয়ের একটি আধুনিক নজরদারি টাওয়ার স্থাপিত হওয়া। নদীর পানি নিয়ে বছরের পর বছর ধরে রাজনীতি করার চরম মূল্য ভারত এখন নিজেদের অস্তিত্বের সংকটের মধ্য দিয়ে চোকাতে বাধ্য হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভূ রাজনৈতিক প্রভাবের কফিনে এটি একটি চূড়ান্ত আঘাত।